আমাদের আজকের গল্প গালিভার ট্রাভেলস। বিখ্যাত এই গল্পটি লিখেছিলেন জোনাথন সুইফট। ন্যাটিংহ্যামশায়ারে আমার বাবার ছোট একটা জমিদারি ছিল। আমি হলাম বাবার 5 ছেলের মধ্যে তৃতীয়। আমার বয়স যখন 14, তখন বাবা আমাকে কেমব্রিজে ইমানুয়েল কলেজে পাঠালেন। সেখানে আমি 3 বছর ছিলাম। বেশ মন দিয়ে লেখাপড়া করছিলাম, কিন্তু কলেজে পড়ার সময় যে খরচ বাবার আয়ের তুলনায় বেশি ছিল। অতএব আমার পড়া বন্ধ হলো এবং আমাকে বাধ্য হয়েই লন্ডনের বিখ্যাত সার্জন মিস্টার জেমস বেটসের কাছে শিক্ষানবিশের কাজ নিতে হলো। মিস্টার বেটসের কাছে আমি 4 বছর ছিলাম। বাবা আমাকে মাঝে মাঝে কিছু টাকা পাঠাতেন। আমি সেই টাকায় জাহাজ চালানোর বিদ্যা এবং দেশ ভ্রমণে কাজে লাগতে পারে গণিতের সেই সব তথ্য শিখতে লাগলাম। কেননা আমি বিশ্বাস করতাম যে সমুদ্র যাত্রায় কোনো না কোনো সময় আমার ভাগ্য ফিরবে। মিস্টার বেটসের কাজ ছেড়ে আমি বাবার কাছে ফিরে এলাম। বাবা এবং জন কাকা এবং কয়েকজন আত্মীয়র কাছ থেকে আমি 40 পাউন্ড সংগ্রহ করলাম আর বছরে 30 পাউন্ডের প্রতিশ্রুতি পেলাম। আমার উদ্দেশ্য, আমি লাইডেন যাব। সেখানে আমার খরচ চালাতে হবে। লাইডেনে 2 বছর 7 মাস ধরে আমি ফিজিক্স পড়লাম। দীর্ঘ সমুদ্র যাত্রায় এই বিদ্যা খুবই প্রয়োজনীয়। লাইডেন থেকে ফিরে আসার পর আমার কল্যাণকামী মনিব মিস্টার বেটস আমাকে ক্যাপ্টেন আব্রাহাম প্যানেলের কাছে পাঠালেন। তিনি সোয়ালো জাহাজের কমান্ডার। জাহাজের সার্জন পদটি খালি ছিল। মিস্টার বেটস অনুমোদন করায় আমি চাকরিটি পেলাম। ওই জাহাজে আমি ছিলাম 3.5 বছর। ওই সময়ের মধ্যে লেভান্ট এবং আরও কয়েকটি বন্দর বা দেশে আসা যাওয়া করলাম। দেশে ফিরে স্থির করলাম লন্ডনে বসবাস করব। আমার মনিব মিস্টার বেটস আমাকে উৎসাহ দিলেন এবং তার মারফত আমি কয়েকজন রোগীও পেলাম। ওল্ড জুরিপাড়ায় একটা বাড়ির অংশ ভাড়া নিলাম এবং বন্ধুদের পরামর্শে অবস্থার পরিবর্তনের জন্য আমি নিউগেট স্ট্রিটের হুঁশিয়ারি ব্যবসায়ী মিস্টার এডমন্ড বার্টসের মেঝো মেয়ে মিস মেরি বার্টনকে বিয়ে করে যৌতুক স্বরূপ 400 পাউন্ড পেলাম। কিন্তু দুঃখের বিষয় যে আমার সেই কল্যাণকামী মনিব মিস্টার বেটস 2 বছর পরে মারা গেলেন। আমার পরিচিত সংখ্যা বেশি না থাকায় আমার ব্যবসায় ভাটা পড়তে আরম্ভ করলো। তাছাড়া আমার সমব্যবসায়ীদের কুনীতি অনুসরণ করতে আমার বিবেকে বাধল। অতএব আমি আমার স্ত্রীর সঙ্গে এবং কয়েকজন পরিচিতর সঙ্গে পরামর্শ করে আবার সমুদ্রযাত্রা যাওয়াই স্থির করলাম। আমি পরপর 2টো জাহাজে সার্জন ছিলাম এবং 6 বছর ধরে ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজে কয়েকবার সমুদ্রযাত্রার ফলে কিছু অর্থ সঞ্চয় করলাম। অবসর সময় আমি প্রাচীন এবং আধুনিক লেখকদের ভালো বই পড়তাম। বইয়ের কোনো অভাব ছিল না। তাছাড়া আমি যখনই কোনো দেশে অবতরণ করতাম তখনই আমি সেই দেশের ভাষা এবং মানুষের আচার ব্যবহার রীতিনীতি আয়ত্ত করতাম। আমার স্মরণশক্তি প্রখর থাকায় এসব শিখতে আমার বেগ পেতে হয়নি। শেষ সমুদ্র যাত্রাটা আমার পক্ষে সৌভাগ্যজনক হয়নি। আমি যেন ক্লান্ত হয়ে পড়লাম। সমুদ্র যেন আর ভালো লাগে না। তাই আমি ঠিক করলাম স্ত্রী এবং পরিবার নিয়ে এবার বাড়িতেই থাকা যাক। ওল্ড জুরি পাড়া থেকে আমি ফেটার লেনে উঠে গেলাম এবং সেখান থেকে ওয়াপিং পল্লী। আশা যে এখানে নাবিকদের মধ্যে আমার পেশা ভালো জমবে, কিন্তু তা হবার নয়। 3 বছর অপেক্ষা করলাম, কিন্তু আমার ভাগ্য ফিরল না। তখন ভাগ্যক্রমে একটা চাকরি জুটে গেল। ক্যাপ্টেন উইলিয়াম রিচার্ড তার অ্যান্টিলোপ জাহাজ নিয়ে সাউথ সি যাচ্ছেন। 1699 সালের 4 মে আমরা ব্রিস্টাল থেকে যাত্রা করলাম এবং গোড়ার দিকে তরতরিয়ে এগিয়ে চললাম এবং সব সমুদ্রে তবে এই সমুদ্র অভিযানে আমার সমস্ত বিবরণী দিয়ে পাঠকদের পীড়িত করা ঠিক হবে না। তবে এইটুকু বলে রাখা ভালো যে ইস্ট ইন্ডিজ পার হওয়ার পর আমরা প্রবল ঝড়ের টানে ভ্যান উইমেন আইল্যান্ডের উত্তর পশ্চিম দিকে ভেসে গেলাম। পর্যবেক্ষণ করে দেখা গেল যে আমরা 30 ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করে দক্ষিণে খানিকটা চলে এসেছি। কঠোর পরিশ্রম আর খারাপ খাদ্য আমাদের 12 জন নাবিকের মৃত্যুর কারণ হলো, আর বাকিরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। নভেম্বরে এখানে গ্রীষ্ম আরম্ভ হয়। 5 তারিখে আকাশ কুয়াশাচ্ছন্ন, কিন্তু এরই মধ্যে আমাদের একজন নাবিক জাহাজ থেকে মাত্র কেবল 300 ফুট আন্দাজ দূরে একটা পাহাড় দেখতে পেল। কিন্তু বাতাস এত প্রবল বেগে বইছিল যে পাহাড় কিছুতেই এড়ানো গেল না। জাহাজ সজোরে সেই পাহাড়ে ধাক্কা মারল। আমি এবং আরও 5 জন নাবিক সমুদ্রে একটা নৌকা নামাতে পেরেছিলাম এবং কোনো রকমে একটা বাতাস এসে
আমাদের নৌকাটিকে ধাক্কা দিয়ে সব এলোমেলো করে দিল। আমার নৌকার সঙ্গীদের কি হলো, কিংবা যারা পাহাড়টার উপর উঠতে পেরেছিল, কিংবা যারা জাহাজে থেকে গিয়েছিল, এদের সকলের ভাগ্যে কি ঘটেছিল আমি কিছুই জানি না। তবে আমার বিশ্বাস তারা সকলেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার ভাগ্য অন্যরকম, যে জন্য আমি সাঁতার কেটে বা বাতাস বা জোয়ারের ধাক্কায় এগিয়ে যেতে পারছিলাম। মাঝে মাঝে আমি পানিতে পা ডুবিয়ে পানির গভীরতা জানবার চেষ্টা করছিলাম, কিন্তু তল পাচ্ছিলাম না। অবশেষে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম, হাত পা আর চলছে না। তখনই আমি পায়ের নিচে জমি পেলাম। ইতিমধ্যে ঝড়ও বেশ কমে গেছে, সাগরের গভীরতা কম। এখানে প্রায় মাইলখানেক হেঁটে ডাঙায় উঠলাম। আমার মনে হলো এখন সন্ধ্যা 8টা হবে। ডাঙায় উঠে আধ মাইল হাঁটলাম, কিন্তু কোনো বাড়ি বা বাসিন্দা চোখে পড়ল না। তবে আমি এতই দুর্বল হয়ে পড়েছিলাম যে সেগুলো আমার নজরেই পড়েনি। আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর বেশ গরম মনে হচ্ছিল। জাহাজ ছাড়ার আগে আধ পাইট ব্রান্ডিও খেয়েছিলাম। এই সব কারণে ঘুমে আমার চোখ জুড়ে আসছিল। আমি ছোট ছোট এবং নরম ঘাসের উপর শুয়ে পড়লাম। এত গভীরভাবে আমি কখনো ঘুমাইনি। মনে হয় আমি 9 ঘন্টারও বেশি ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আমি উঠবার চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমি নড়তে পারছি না কেন? কারণটা বুঝলাম, আমি চিত হয়ে শুয়েছিলাম। আমার 2 হাত এবং 2 পা আর মাথার লম্বা চুল কেউ বা কারা জমির সঙ্গে বেশ মজবুত করে বেঁধে দিয়েছে। আমার বুক এবং উরুর উপর দিয়েও বেড় দেওয়া হয়েছে। পাশ ফিরতে পারছিলাম না, তাই উপর দিকেই চেয়েছিলাম। রোদ ক্রমশ গরম হচ্ছে, আলো চোখকে পীড়া দিচ্ছে। আমাকে নিয়ে কারা বুঝি কিছু বলা বলি করছে, কিন্তু আমি যেভাবে শুয়ে আছি তাতে আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। একটু পরে আমার মনে হলো আমার বাঁ পায়ের উপর কিছু একটা জীবন্ত প্রাণী চলে বেড়াচ্ছে, এবং সেটা আস্তে আস্তে আমার বুকে এসে উঠল এবং প্রায় আমার চিবুকের সামনে এসে থামল। যতটা পারি চোখ নামিয়ে আমি দেখলাম, এ কি, একটা মনুষ্যকার প্রাণী, বড় জোর 6 ইঞ্চি লম্বা, হাতে তীর ধনুক, পিঠে তীর রাখবার ত্রিনিউর। ইতিমধ্যে আমি দেখলাম প্রথম খুদে মানুষটিকে অনুসরণ করে আরও 40 জন এগিয়ে আসছে। আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম এবং এত জোরে চিৎকার করে উঠলাম যে ওরা ভয় পেয়ে পালাতে আরম্ভ করলো। পরে শুনছিলাম যে আমার দেহ থেকে নিচে লাফাতে গিয়ে কয়েকজন আহত হয়েছিল। যাই হোক, একটু পরে তারা আবার ফিরে এলো এবং আমার পুরো মুখখানা দেখবার জন্য একজন সাহস করে এগিয়ে এলো। সে প্রশংসার ভঙ্গিতে 2 হাত এবং চোখ তুলে পরিষ্কার এবং চিৎকার করে বলে উঠল, হেকিনা দেগুল। তার সঙ্গীরাও শব্দ দুটি সমস্বরে কয়েকবার উচ্চারণ করলো, কিন্তু তার যে কি অর্থ তা আমি জানি না। কি তারা বলতে চাইছে? অবশেষে নিজেকে মুক্ত করার চেষ্টায় আমি বল প্রয়োগ করলাম। ফলে যেসব গোজের সঙ্গে সরু দড়ি দিয়ে ওরা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল সেগুলো মাটি থেকে পটপট উঠে গেল। দড়িও ছিঁড়ল। বা হাতটা আগে মুক্ত করলাম। এবার বুঝলাম ওরা আমাকে কিভাবে বেঁধেছে, কিন্তু মাথা তুলতে পারছি না। বাঁদিকের চুলগুলো কোথাও আটকাচ্ছে। তবুও জোরে একটা ঝাঁকুনি দিলাম। বেশ আঘাত লাগলো, কিন্তু উপায় কি? যা হোক, মাথাটা এখন 2 ইঞ্চি ঘোরাতে পারলাম। তাদের একটাকেও ধরবার আগেই তারা আবার পালিয়ে গেল এবং এবারও আগের মতো সমস্যারে চিৎকার করতে লাগলো। চিৎকার থামবার পর শুনলাম একজন জোরে বলছে, তোল গো ফেনাক। আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার বাঁ হাতের উপর দিয়ে শখানেক তীর এসে বিঁধল। মনে হলো শত শত সূচ ফুটল। তারপর আমরা ইউরোপে যেমন বোমা ছুড়ি, ওরাও সেরকম আকাশের দিকে কিছু ছুড়ল এবং তা ফেটে আমার উপর কিছু অংশ পড়ল। কিন্তু যা পড়ল তা এতই হালকা যে আমি কিছুই অনুভব করলাম না। তীর বৃষ্টি শেষ হলো। আমি ব্যথা অনুভব করছি, বাঁধন খোলবার চেষ্টা করছি। এমন সময় প্রথমবার অপেক্ষা আরও বেশি পরিমাণে এক ঝাঁক তীর এসে আমাকে বিঁধল। এই তীরগুলো আগের চেয়ে বড়। কেউ কেউ আবার ক্ষুদ্র বর্ষা হাতে আমাকে আক্রমণ করলো। ভাগ্যক্রমে আমার গায়ে ছিল পুরো রাফ জার্কিন, যা ওই বর্ষাগুলো ভেদ করতে পারল না। আমি ভাবলাম এখন চুপচাপ পড়ে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। রাত্রি পর্যন্ত এভাবেই থাকবো। বা হাতটা আলগা হয়েছে, অতএব নিজেকে সহজে মুক্ত করতে পারবো। আর তারপর এই সব বাসিন্দারা, এরা সবাই যদি এমন ক্ষুদে হয় এবং আরও বড় দল নিয়ে আমাকে আক্রমণ করে, তাহলেও আমি এদের সঙ্গে মোকাবেলা করতে পারবো। কিন্তু আমার ভাগ্য অন্যরকম লেখা ছিল।
বাসিন্দারা যখন দেখল আমি চুপচাপ পড়ে আছি, তখন তারাও তীর ছোড়া বন্ধ করলো। কিন্তু কোলাহল বাড়ছে, তাহলে ভিড়ও বাড়ছে। আমার ডান কান থেকে 4 গজ দূরে দুমদাম আওয়াজ শুনতে পেলাম। ঘণ্টা খানেক এই আওয়াজ চলল। লোকজন কাজ করছে। বাঁধন থাকা সত্ত্বেও যতটা সম্ভব ঘাড় ফেরালাম। কি হচ্ছে দেখা দরকার। আমি দেখলাম জমি থেকে ফুটখানেক উঁচু একটা মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চে জনাচার মানুষের জায়গা হতে পারে। মঞ্চে উঠবার জন্য 2-3টে মইও লাগানো হচ্ছে। মঞ্চে একজন উঠলেন, দেখে মনে হলো কেউকোটা। তিনি আমার উদ্দেশ্যে একটা বক্তৃতা দিলেন, যার এক বর্ণও আমি বুঝলাম না। আমার বলা উচিত যে সেই কেউকোটা ভদ্রলোক তার বক্তৃতা আরম্ভ করার পূর্বে 3 বার লাংরো দেহল সান শব্দগুলো চিৎকার করে বললেন। শব্দ 3টির অর্থ আমাকে পরে বুঝিয়ে দেওয়া হয়েছিল। বলার সঙ্গে সঙ্গে 50 জন বাসিন্দা এসে আমার মাথার বাঁদিকের বাঁধন কেটে দিল। ফলে আমি ডান দিকে মাথা ঘুরিয়ে সেই বক্তাকে দেখতে পেলাম। দেখে মনে হলো মানুষটি আধা বয়সী এবং তার সঙ্গে যে 3 জন মানুষ রয়েছে তাদের চেয়েও লম্বা। 3 জনের মধ্যে একজন তার বালক ভৃত্য বা পেজ বক্তার লম্বা কোটের পেছন দিকটা ধরে আছে। ছেলেটা আমার মাঝের আঙ্গুলের চেয়ে একটু লম্বা হবে। আর বাকি 2 জন বক্তার দুপাশে দাঁড়িয়ে আছে, যেন তারা রক্ষাকারী। বক্তার সমস্ত বৈশিষ্ট্যগুলোই সুপরিপুষ্ট, কখনো নরম, কখনো গরম, কখনো শাসানি, আবার কখনো অনুরোধ। ভাষা না বুঝলেও কণ্ঠস্বর এবং অঙ্গভঙ্গি শুনেও দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না। আমি অত্যন্ত বিনীতভাবে এবং অল্প কথায় জবাব দিলাম। সূর্যের দিকে চেয়ে যেন সূর্যকে সাক্ষী রেখে বা বাঁ হাত তুলে এবং ডান হাত দিয়ে বারবার আমার মুখ দেখাতে দেখাতে সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমি তাকে বোঝাতে চাইলাম যে আমি ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর। সেই জাহাজ ছাড়ার পর থেকে আমার পেটে একটাও দানা পড়েনি। আমি আর দাঁড়াতে পারছি না। হুর্গো সর্বোচ্চ নেতাকে ওরা এই বলে সম্বোধন করে। এসব অবশ্য পরে জেনেছিলাম। আমার মনোভাব বেশ ভালো করেই বুঝতে পারলেন। তিনি মঞ্চ থেকে নেমে এসে আদেশ করলেন আমার 2 দিকে মই খাড়া করা হোক। সেই মই খাড়া হতেই শত ক্ষুদ্র মানুষ বা বামন মই বেয়ে উঠতে লাগলো। টুকরি ভর্তি মাংস নিয়ে আমার মুখের দিকে এগিয়ে এলো। সেই সর্বোচ্চ নেতা অর্থাৎ রাজা নাকি আমার বিষয়ে জানতে পেরেই আমার আহারের আয়োজন করেছিলেন। এখন সেই আহার তিনি আমার কাছে পাঠাবার খেতে খেতে বুঝতে পারলাম যে বিভিন্ন কয়েক প্রকার প্রাণীর মাংস আমাকে দেওয়া হয়েছে, কিন্তু স্বাদ গ্রহণ করে তাদের চিনতে পারলাম না। মাংসের টুকরোগুলো মটনের টুকরোগুলোর মতো, গর্দান, রান ইত্যাদি চেনা যাচ্ছিল, কিন্তু খুবই ক্ষুদ্র। আমি তো একসঙ্গে 2-3টে মুখে পড়ছিলাম। আর পাউরুটি, সেগুলো আমার বন্দুকের বুলেটের চেয়েও ছোট, তাও একসঙ্গে 3টে করে গালে পুরছিলাম। যত তাড়াতাড়ি পারছিল তারা আমার খাবার জুগিয়ে যাচ্ছিল এবং এত দ্রুত সব সাফ হয়ে যেতে পারে তারাও অবাক হয়ে যাচ্ছিল। চোখ বড় বড় করে দেখছিল, হয়তো ভাবছিল কোথা থেকে একটা রাক্ষস এলো। আমার খিদেও পেয়েছিল ভীষণ। তারপর আমি ইশারা করলাম যে আমার কিছু পানীয় চাই। আমার খাওয়ার বহর দেখে ওরা বুঝতে পেরেছিল যে কি পরিমাণ পানীয় লাগবে আমার। ক্ষুদে হলেও ওদের ছোট্ট মাথায় বুদ্ধি আছে। ওরা ওদের সবচেয়ে বড় পিপে এনে কায়দা করে আমার মুখের কাছে ধরল। আমি তা এক চুমুকেই শেষ করলাম। কতটুকুই বার হবে, বড় জোর হাফ পাইট, বেশ সুস্বাদু, অনেকটা বার্গান্ডির মতো। ওরা আরও এক পিপে নিয়ে এলো, তাও শেষ করে আবার আনতে বললাম। কিন্তু ওদের আর মজুত নেই, ভাড়ার শেষ। আর আমার কাণ্ড কারখানা দেখে তারা আনন্দে উল্লাসিত। আমার বুকের উপর উঠে নৃত্য আরম্ভ করে দিল এবং আগের মতো হেকিনা দেওয়াল ধ্বনি দিতে লাগলো। এরা আবার আমাকে ইশারা করে বলল পিপে 2টি ফেলে দিতে। সেই সঙ্গে তারা জনতাকে সতর্ক করে দিল, সরে যাও, সরে যাও। বোরস মিভবা বলে তারা চিৎকার করতে লাগলো। জনতা সরে গেল। আমি পিপে 2টোকে আকাশের দিকে ছুঁড়ে দিলাম। তাদের তাই না দেখে সে কি উল্লাস! আবার তারা হেকিনা দেগুল বলে ধ্বনি দিতে লাগলো। আমার দেহের উপর দিয়ে যখন বামনরা দলে দলে ছোটাছুটি করছিল, তখন আমার ভারী লোভ হচ্ছিল যে গোটা 50 বামনকে ধরে মাটিতে আছাড় মারি। তবে ওরা আমাকে কিছু আঘাত করলেও আমার তো কোনো ক্ষতি হয়নি। তাছাড়া ওদেরও আমি ইঙ্গিতে জানিয়েছি ক্ষতি করার ইচ্ছা আমারও নেই এবং আমি তাদের সম্মান করি। অতএব আমি আমার কুচিন্তা মন থেকে দূর করলাম। তাছাড়া আতিথ্যের মর্যাদা রক্ষা করা উচিত।
ওরা ইতিমধ্যে আমার জন্য প্রচুর ব্যয় করেছে, যথেষ্ট উদারতা দেখিয়েছে। এই ক্ষুদে মানবগুলো নির্ভীকতার প্রশংসা না করে পারা যায় না। আমার ডান হাত মুক্ত ছিল, ইচ্ছে করলে ওদের প্রচণ্ড আঘাত করতে পারতাম। তথাপি ওরা আমাকে দানব সদৃশ্য জেনেও নির্ভয়ে আমার দেহের উপর হেঁটে চলে বেরিয়েছে। কিছুক্ষণ পরে যখন তারা বুঝলো যে আমি আর মাংস খেতে চাইছি না, তখন আমার কাছে মহামান্য সম্রাট প্রেরিত একজন উচ্চপদস্থ রাজকর্মচারী এলেন। তিনি আমার ডান পায়ের দিক থেকে উঠে আমার দেহের উপর দিয়ে বরাবর হেঁটে আমার মুখের কাছে এলেন, সঙ্গে অবশ্য 12 জন অনুচর। তারপর তিনি সিলমোহর অঙ্কিত একটি পরিচয়পত্র আমার চোখের সামনে আন্দোলিত করতে করতে এবং কোনো রকম রাগ প্রকাশ না করে প্রায় 10 মিনিট ধরে বক্তৃতা দিলেন। ভাষা না বুঝলেও এবং কোনো ঝাঁজ না থাকলেও তিনি যা বললেন বেশ জোরের সঙ্গেই বললেন এবং কথা বলার সময় মাঝে মাঝে সামনের দিকে আঙ্গুল দেখাতে লাগলেন। যেদিকে আঙ্গুল দেখাচ্ছিলেন পরে জেনেছিলাম সেদিকে আছে রাজধানী, প্রায় আধ মাইল দূরে। সপরিষদ সম্রাটের ইচ্ছা যে রাজধানীতে আমাকে নিয়ে যাওয়া হবে। তার কথা শেষে আমি উত্তরে কিছু বললাম, অবশ্য আমার ভাষা তারা বুঝলেন না। তারপর সাবধানে আমি আমার মুক্ত বা হাত তুললাম, যাতে নাকি সেই রাজকর্মচারী এবং তার অনুচরদের দেহে আঘাত না লাগে, এবং আমার শরীরের বন্ধন দেখে ইশারায় বোঝালাম যে আমাকে বন্ধন মুক্ত করা হোক। তার পরবর্তী ভঙ্গি দেখে বুঝলাম যে তিনি আমার কথা বুঝেছেন, কিন্তু ঘাড় নেড়ে জানালেন আমাকে মুক্তি দেওয়া হবে না, আমাকে বন্দি করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। তারপরে আমাকে ইশারায় জানালেন যে আমাকে যথেষ্ট খাদ্য এবং পানীয় দেওয়া হবে এবং ভালো ব্যবহারও করা হবে। বন্দি করা হবে ভালো লাগলো না, ভাবলাম বাঁধন ছিঁড়ে ফেলি। কিন্তু যখনই মনে পড়ল ক্ষুদে বামনদের সূচের মতো ধারালো তীর তখন আমার মুখে এবং অন্যত্র বেশ কয়েকটা বিধে রয়েছে, যেখানে বিধে ছিল সে জায়গাগুলো তখনও জ্বালা করছে, তখন ওরা দলে আরও ভারী। আমি বাঁধন ছিঁড়তে গেলেই ঝাঁকে ঝাঁকে তীর বর্ষণ হবে। তখন আমি ইশারা করে জানালাম ওরা আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারে। আমার ইঙ্গিত বুঝতে পেরে সৌজন্য প্রকাশ করে এবং হাসি মুখে অনুচর সহ হুর্গ নেমে গেল। একটু পরে আমি খুব গোলমাল শুনলাম এবং একটা কথা পেপেলম সেলান বারবার শোনা যেতে লাগলো। আমার বাদিকে অনেক মানুষ এসে আমার বাঁধনগুলি তাড়াতাড়ি খুলে দিল, ফলে ডান পাশে ফিরতে পারলাম এবং অনেকক্ষণ যাবৎ আটকে রাখা মূত্র ত্যাগ করতে লাগলাম। এই দৃশ্য দেখে এবং মূত্র বন্যাস্রোতে ভেসে যাবার আতঙ্কে ক্ষুদ্র মানুষগুলো ইতস্তত ছিটকে পড়ল। ইতোমধ্যে তারা আমার মুখে এবং হাতে তীর লাগা আহত স্থানগুলোতে সুগন্ধি একটা মলম লাগিয়ে দিয়েছিল, যার ফলে আমার সকল জ্বালা যন্ত্রণার উপশম হয়েছিল। ওরা আমাকে পর্যাপ্ত আহার এবং পানীয় দিয়েছিল, পেট ভরে খেয়েছি। এখন যন্ত্রণারও উপশম হলো, ফলে আমি ঘুমিয়ে পড়লাম। আমি প্রায় 8 ঘন্টা ঘুমিয়েছিলাম এবং পরে শুনলাম যে সম্রাটের আদেশে রাজ চিকিৎসক মদের পিপেতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। আমি অনুমান করলাম যে আমি দ্বীপে পা দেওয়ার পর ঘুমিয়ে থাকার সময় কোনো দূত মারফাত সম্রাট খবর পেয়ে গিয়েছিলেন। সম্রাট তখন মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করে আমাকে বেঁধে ফেলার হুকুম দেন এবং কিভাবে বাধা হয়েছিল তাও আমি আগে বলেছি। তখন এও স্থির করা হয় যে আমার জন্য প্রচুর পরিমাণ খাদ্য এবং পানীয় পাঠানো হবে এবং রাজধানীতে আমাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কোনো মেশিন তৈরি করা হবে। সিদ্ধান্তটি দুঃসাহসিক এবং বিপজ্জনক মনে হতে পারে, তবে আমার বিশ্বাস যে এমন অবস্থায় ইউরোপের কোনো রাজা এমন আয়োজন করতেন না। আমার মতে এরা যা করেছে তা বিবেচনাপ্রসূত ও উদার। এই ক্ষুদে মানুষগুলো গণিতবিদ্যায় পারদর্শী এবং সম্রাটের কাছ থেকে উৎসাহ পেয়ে ওরা যথেষ্ট কারিগরি জ্ঞান আয়ত্ত করেছে। গাছের গুঁড়ি এবং ভারী ওজন বইবার জন্য রাজকুমার কয়েকটা মেশিনের চাকা বসিয়েছে। বনে যেখানে উপযুক্ত কাঠ পাওয়া যায় সেখানে বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি করেছে, যার মধ্যে কয়েকটা 9 ফুট লম্বা। তারপর সেগুলো ওই চাকাওয়ালা ইঞ্জিনে চড়িয়ে 300-400 গজ দূরে নিয়ে সমুদ্রে নামিয়েছে। সর্বাপেক্ষা বড় ইঞ্জিন তৈরি করবার জন্য তারা অবিলম্বে 500 ছুতর এবং ইঞ্জিনিয়ার লাগিয়ে দিল। কাঠের একটা ফ্রেম তৈরি হলো 7 ফুট লম্বা আর 4 ফুট চওড়া, মাটি থেকে 3 ইঞ্চি উঁচু, যাতে 22টা চাকা লাগানো হলো। আমি দ্বীপে পৌঁছাবার 4 ঘন্টা পরেই এটির নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল। একটু আগে যে গোলমাল শুনেছিলাম তা হলো ওই ইঞ্জিনটির আগমন। আমার পাশেই ওটি সমান্তরালভাবে রাখা হলো,
কিন্তু মূল সমস্যাটি হলো আমাকে সেই যানটির উপরে তোলা। এই জন্য 1 ফুট লম্বা 80টা খুঁটি পোতা হলো। ওদের মান অনুযায়ী মোটা দড়ির ডগায় হুক লাগানো হলো আমার গলায়। হাতে বুকে পায়ে ব্যান্ডেজ বাঁধা হলো। সেই ব্যান্ডেজে হুক আটকে আমাকে তোলা হবে আর কি। খুঁটির মাথায় এবার চাকা লাগানো হলো। তারপর হুকগুলো ব্যান্ডেজে আটকে 900 জন পালোয়ান হেইয়ো হেইয়ো করে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আমাকে সেই গাড়িতে তুলে আষ্ঠে পৃষ্ঠে বাঁধল। এই কাজটা করা হয়েছিল যখন আমি সুরার সঙ্গে মেশানো সেই ঘুমের ঔষধ খেয়ে গভীর ঘুমে অচেতন ছিলাম। সম্রাটের সবচেয়ে বড় 1500টি ঘোড়া, যেগুলোর উচ্চতা প্রায় 4.5 ইঞ্চি, সেই গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। তারপর টানতে টানতে আধা মাইল দূরে আমাকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের যাত্রা আরম্ভ হওয়ার 4 ঘন্টা পরে একটা মজার দুর্ঘটনার ফলে আমার ঘুম ভেঙে গেল। পথে গাড়ি বিকল হয়ে যাওয়ায় মেরামতের জন্য থামানো হয়েছিল। সেই সময় আমি কেমন করে ঘুমোচ্ছি তা দেখবার জন্য কৌতূহল দমন করতে না পেরে 2-3টি স্থানীয় ছোকরা গাড়ির উপরে উঠে পড়ে। তারপর আমার গায়ের উপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার মুখের উপর এসে ওঠে। তাদের মধ্যে একজন বুঝেছিল রক্ষীদের হাবিলদার। সে আমার নাকের ভেতর তার বর্ষার অর্ধেকটা ঢুকিয়ে দেয়। ফলে আমার নাকে সুড়সুড়ি লাগে এবং আমি সজোরে ও সশব্দে এমন হাঁচি দিই যে ওরা উড়ে যায়। আমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণটা আমি 3 সপ্তাহ পরে জানতে পেরেছিলাম। বাকি সময়টা দীর্ঘ যাত্রা। রাত্রি হলো, বিশ্রাম নেবার জন্য এক জায়গায় থামা হলো। আমার দুদিকে 500 রক্ষী, তাদের অর্ধেকের হাতে তীরধনুক। আমি নড়বার চেষ্টা করলেই আমাকে তীরবিদ্ধ করা হবে। পরদিন সকালে আবার যাত্রা। দুপুর নাগাদ নগর তোরণের 200 গজের মধ্যে এসে পৌঁছালাম। আমার সঙ্গে মিলিত হবার জন্য সভাসদ সহ সম্রাট স্বয়ং এসেছেন, কিন্তু তার মন্ত্রীরা তাকে কিছুতেই আমার শরীরের উপরে উঠতে দেবেন না। কে জানে যদি তার কিছু বিপদ ঘটে। আমার গাড়ি যেখানে থামলো তার কাছেই ছিল একটা প্রাচীন মন্দির, সারা রাজত্বে সবচেয়ে বড়। কিছুদিন পূর্বে এই মন্দিরে একটা অস্বাভাবিক হত্যাকাণ্ড হয়েছিল, সেজন্য মন্দিরটি কলুষিত বলে বিবেচিত হতো। মন্দির থেকে সমস্ত রত্ন এবং অলংকার এবং আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছিল এবং মন্দিরটি বর্তমানে অন্য সাধারণ কাজে ব্যবহৃত হতো। সাব্যস্ত হলো যে এই ভবনে আমাকে রাখা হবে। উত্তর দিকে সামনের ফটক 4 ফুট উঁচু এবং প্রায় 2 ফুট চওড়া। গুটিয়ে গুটিয়ে আমি এর ভেতর দিয়ে ঢুকতে পারি। গেটের দুপাশে 2টো ছোট জানালা, জমি থেকে 6 ইঞ্চি উঁচু। বাঁদিকের জানালায় রাজার কামার 91টি শেকল লাগিয়ে দিল। ইউরোপের মেয়েদের ঘড়ি থেকে যেমন চেঞ্জ হলে এই শিকলগুলি সেই রকম। এই শিকল টেনে এনে আমার বাঁ পায়ে লাগিয়ে 36টা তালা আটকে দেওয়া হলো, যাতে আমি পালাতে না পারি। এই মন্দিরের বিপরীত দিকে 20 ফুট দূরে প্রায় 5 ফুট উঁচু একটি গম্বুজ রয়েছে। আমাকে দেখবার জন্য সম্রাট তার দরবারের কয়েকজন আমত্তকে নিয়ে সেই গম্বুজে উঠলেন। আমাকে দেখবার জন্য আমার তো মনে হলো শহর থেকে লাখখানেক মানুষ এসেছিল এবং প্রহরীদের বাধা উপেক্ষা করে 1010 মানুষ মইবে আমার উপরে উঠেছিল। কিন্তু একটু রাজকীয় ঘোষণা দ্বারা আমার উপর ওঠা নিষিদ্ধ করে দেওয়া হলো। আদেশ উপেক্ষা করলে মৃত্যুদণ্ড। কর্মীরা যখন বুঝল যে আমার পক্ষে পলায়ন অসম্ভব, তখন তারা আমার দেহবন্ধনগুলি কেটে দিল। তখন আমি উঠে দাঁড়ালাম। যদিও আমার মেজাজ যার পরানি বিরক্ত, কিন্তু আমাকে উঠে দাঁড়াতে এবং চলতে দেখে তারা বিহব্বল হয়ে যে শোরগোল তুলল তা আর বলা যায় না। আমার বাঁ পায়ে যে শেকল আটকে দেওয়া হয়েছিল তা প্রায় 2 গজ লম্বা। ফলে আমি অর্ধবৃত্তকারের মধ্যে আগু পিছু করে চলতে লাগলাম। কিন্তু গেট থেকে মাত্র 4 ইঞ্চি তফাতে আমার বাঁ পা শেকলে বাঁধা। তবু আমি গুড়ি মেরে মন্দিরের মধ্যে পুরো শরীরটাকে ঢুকিয়ে নিতে পেরেছিলাম। আমি উঠে দাঁড়িয়ে আমার চারদিকে দেখলাম এবং স্বীকার করতেই হবে যে চারিদিকের দৃশ্য দেখে আমি মুগ্ধ। সারা দেশটাই মনে হলো একটা বাগান, আর ঘেরা জায়গাগুলো যা 40 বর্গফুটের মতো হবে যেন একটা ফুলের কেয়ারি। মাঝে মাঝে বড় বড় গাছ, তবে সবচেয়ে লম্বা গাছগুলো 7 ফুটের বেশি নয়। আমার বাঁদিকে শহর ঠিক যেন মঞ্চে আঁকা দৃশ্য। যা হোক, আমার প্রাকৃতিক ক্রিয়া সম্পাদনের চাপ অসহ্য হয়ে উঠেছিল। এসব কাজগুলো 2 দিন বন্ধ আছে। আমি বাধ্য হয়ে গুড়ি মেরে আমার বাড়ির মধ্যে ঢুকে কাজটা শেষ করলাম বটে, কিন্তু মনে মনে বুঝলাম
বেশ অন্যায় হয়েছে। পরদিন প্রত্যুষে লোকজন আসবার আগেই আমি বাইরে আমার শেকলের গণ্ডির মধ্যেই কাজটা সেরে ফেলতাম এবং দুজন লোক ঠেলাগেড়ি এনে সব পরিষ্কার করে নিয়ে যেত। এসব বিষয়ে প্রশ্ন উঠতে পারে এবং আমি মানুষটা যে অবিবাচক বা অপরিষ্কার নই তা বোঝাবার জন্যই এই অনাভিপ্রেত প্রসঙ্গের অবতারণা করতে হলো। দুঃসাহসিক কাজটা শেষ করার পর আমি আমার বাড়ি থেকে বেরিয়ে এলাম এবং কিছু তাজা বাতাস অনুভব করলাম। ইতিমধ্যেই সম্রাট সেই গম্বুজ থেকে নেমে এসেছেন এবং ঘোড়ায় চেপে আমার দিকে এগিয়ে আসছেন। ঘোড়াটি প্রশিক্ষিত হলেও আর একটু হলেই দুর্ঘটনা ঘটতে পারত, কারণ ঘোড়াটি চলন্ত পাহাড় দেখতে অভ্যস্ত নয়। অতএব অভূতপূর্ব এক দৃশ্য দেখে সে পেছনে দুপায়ে ভর দিয়ে খাড়া হয়ে উঠল। সম্রাট নিজেও সুকৌশলী অশ্বারোহী। ঘোড়ার পিঠ থেকে তিনি ছিটকে পড়লেন না। অবিলম্বে রক্ষীরা ছুটে এসে ঘোড়ার লাগাম ধরে তাকে চার পায়ের উপর দাঁড় করালো এবং সম্রাট ঘোড়া থেকে অবতরণ করলেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি সপ্রশংস দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করলেন, অবশ্য আমার শেকল থেকে নিরাপদ দূরত্বে থেকে। তারপর সম্রাট তার পাচক এবং সুরাভাণ্ডারীকে আদেশ দিলেন আমাকে খাদ্য এবং পানীয় পরিবেশন করতে। সব কিছু প্রস্তুত ছিল। তারা অবিলম্বে আদেশ পালন করলো। চাকাওয়ালা ঠেলাগাড়ির উপর খাদ্য এবং পানীয়ের সম্ভার থরে থরে সাজিয়ে তারা গাড়িগুলো আমার দিকে ঠেলে দিল। 20টি গাড়িতে ছিল আমিষ খাদ্য আর 10টিতে সুরা। 2টি বা 3টি গাড়ির খাবার দ্বারা আমি মুখ ভর্তি করতে লাগলাম, আর সেই 10 পাত্র ভর্তি সুরাও শেষ হলো। সুরা ভর্তি করা হচ্ছিল মাটির পাত্রে। এক এক পাত্র এক এক চুমুকেই শেষ। রাজকুমার, রাজকুমারী এবং কয়েকজন অভিজাত মহিলাসহ রানীও এসেছেন। তারা দূরে চেয়ারে বসে আছেন, কিন্তু ঘোড়া খেপে যাওয়ার পর তারা চেয়ার ছেড়ে উঠে রাজার কাছে এসেছিলেন। রাজা দেখতে কেমন? তার সভাসদ অপেক্ষা রাজা বেশ লম্বা, শরীরের গঠন মজবুত এবং পুরুষোচিত। অস্ট্রিয়ানদের মতো তার ঠোঁট এবং ধনুকের মতো নাক, অলিভের মতো দেহবর্ণ, উন্নত কপাল, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও বেশ একটা সামঞ্জস্য আছে। চলন বলন রাজসিক, কিন্তু একটা মাধুর্য আছে। বয়সে যৌবন উত্তীর্ণ, 8 বছর পার হয়েছে। তার মধ্যে তিনি 7 বছর সগৌরবে রাজ্য শাসন করছেন। তাকে ভালো করে দেখবার জন্য আমি মাটিতে শুয়ে তার দিকে পাশ ফিরলাম, যাতে আমি তার মুখ ভালো করে দেখতে পাই। তিনি 3 গজ দূরে দাঁড়িয়েছিলেন। পরে অবশ্য আমি তাকে অনেকবার আমার হাতের উপর তুলে নিয়েছিলাম এবং তাকে ভালো করে লক্ষ্যও করেছি এবং তার নিখুঁত বর্ণনায় পেশ করেছি। তার পোশাকটি না এশীয় না ইউরোপীয়। মাথায় ছিল রত্নখচিত স্বর্ণমুকুট, যার শীর্ষে পালক শোভা পাচ্ছিল। যদি আমি আক্রমণ করি এই আশঙ্কায় আত্মরক্ষার জন্য হাতে রেখেছিলেন খোলা তলোয়ার। তলোয়ারটি প্রায় 3 ইঞ্চি লম্বা। তলোয়ারের হাতল এবং খাপ যা কোমরে ঝুলছিল তা সোনার, উপরে উজ্জ্বল হিরে বসানো। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ, কিন্তু উচ্চারণ বেশ স্পষ্ট এবং সাবলীল, এবং আমি উঠে দাঁড়ালেও তার কথা বেশ শুনতে পাচ্ছিলাম। মহিলা এবং সভাসদদের পোশাক বেশ আড়ম্বরপূর্ণ। তারা সকলে যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটি মনে হচ্ছিল যেন সোনার উপর কাজ করা মহিলাদের রঙিন ছায়া বিছিয়ে দেওয়া হয়েছে। মহামান্য সম্রাট প্রায়ই আমার সঙ্গে কথা বলছিলেন। আমি উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমরা কেউ কারো কথা একবর্ণ বুঝতে পারছিলাম না। কয়েকজন পুরোহিত এবং আইনবিদও তাদের পোশাক দেখে আমি অনুমান করেছিলাম তারা ছিলেন। রাজা তাদের আদেশ করলেন আমার সঙ্গে কথা বলার জন্য। আমি কখনো উচ্চস্বরে, কখনো কোমল স্বরে নিজের ভাষায় এবং আমার যত ভাষা জানা ছিল, যথা ডাচ, ল্যাটিন, ফরাসি, স্পেনীয়, ইটালিয়ান ভাষায় কথা বললাম, কিন্তু বৃথা। প্রায় 2 ঘন্টা পরে সপরিসর সম্রাট চলে গেলেন এবং কিছু অতি কৌতূহলী দর্শকের হাত থেকে আমাকে রক্ষা করবার জন্য কড়া পাহারা রেখে গেলেন। তবুও দর্শকদের ঠেকানো যায় না। কয়েকজন বেশ খানিকটা এগিয়ে এসে আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে লাগলো। একটা তীর তো আর একটু হলেই আমার বাঁ চোখে বিঁধে যেত। রক্ষী বাহিনীর কর্নেল ওদের 6 জনকে ধরে ফেললেন। তিনি ভাবলেন আমার হাতে ছেড়ে দিলেই ওদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই মনে করে সে সেই 6 জনকে আমার হাতের কাছে নিয়ে এলো, তার বর্ষার খোঁচা দিতে দিতে। আমি আমার ডান হাত দিয়ে তাদের খপ করে ধরে ফেললাম। 5 জনকে আমার পকেটে রাখলাম এবং একজনকে আমার হাতে তুলে নিয়ে আমার মুখের সামনে এনে এমন ভঙ্গি করলাম যে তাকে বুঝি জ্যান্ত খেয়েই ফেলব। বেচারা ভীষণ ভয় পেয়ে চেঁচাতে লাগলো।
তারপর আমি তাকে যখন আমার পেন্সিল কাটা ছুরি বার করে বললাম, তখন যখন আমার পেন্সিল কাটা ছুরি বার করলাম, তখন তো কর্নেল এবং তার সঙ্গীরা সত্যিই ভয় পেয়ে গেল। কিন্তু আমি তাদের ভয় ভেঙে দিলাম, বন্দির বাঁধন খুলে দিলাম এবং তাকে আস্তে আস্তে নামিয়ে দিতেই সে ছুটে পালালো। পকেটে যারা ছিল তাদেরও আমি একে একে বার করে ছেড়ে দিলাম। লক্ষ্য করলাম যে আমার রক্ষীগণ এবং সমবেত জনতা আমার এই দয়া দেখে বেশ প্রীত হলো এবং এই ঘটনাটি আমার অনুকূলে রাজসভায় জানিয়েছিল। রাত্রে রাত্রে আমার ওই মন্দিরে ঘুমাতে অসুবিধা হতো, তবুও 15 দিন আমাকে স্রেফ মাটির উপর মেঝেতে বেশ কষ্ট করে শুতে হয়েছিল। ইতিমধ্যে রাজামশাই আমার জন্য বিছানা তৈরি করার হুকুম দিয়েছিলেন। গাড়ি বোঝাই করে ওদের মাপের 600 বিছানা আনা হলো এবং 150টি করে বিছানা আমার মাপ অনুযায়ী সেলাই করে 4 ভাঁজ করা হলো। তারপর সেই মাপে বিছানার চাদর, ঢাকা এবং গায়ে দেবার কম্বলও তৈরি করে দেওয়া হলো। এটা মন্দের ভালো হলো, কারণ আমাকে কষ্ট করে শুতে হচ্ছিল পাথরের মেঝেতে। আমার আগমন বার্তা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং ধনী, দরিদ্র, অলস বা কৌতূহলী মানুষ শয়ে শয়ে আমাকে দেখতে আসতে লাগলো। ফলে গ্রাম খালি হয়ে যেতে লাগলো, চাষ এবং ঘর গৃহস্থলী কাজের ক্ষতি হতে লাগলো। তখন সম্রাট ঘোষণা করলেন, কাজের ক্ষতি করে এভাবে দলে দলে আর আসা চলবে না। আমাকে দেখতে হলে রাজসভায় সচিবের কাছে ফি জমা দিয়ে অনুমতিপত্র নিতে হবে এবং আমার বাড়ির 50 গজের মধ্যে আসা চলবে না। ইতিমধ্যে সম্রাট তার মন্ত্রীদের সঙ্গে ঘন ঘন পরামর্শ করছেন আমাকে নিয়ে কি করা যায়। পরে আমি আমার এক বিশিষ্ট বন্ধু, যিনি রাজসভার অনেক গুপ্ত খবর জানতেন, তার কাছে শুনেছিলাম যে আমাকে নিয়ে ওরা বেশ অসুবিধায় পড়েছেন। তাদের ভয় আমি যে কোনো সময় আমার শেকল ছেড়ে বেরিয়ে পড়তে পারি। তারপর আমাকে খাওয়ানো এক বিরাট সমস্যা। খরচ তো অনেক বটেই, উপরন্ত দেশে দুর্ভিক্ষ হয়ে যেতে পারে আমাকে খাওয়াতে যেতে। একসময় ওরা স্থির করেছিল আমাকে অনাহারে রেখে মেরে ফেলবে, কিংবা আমার মুখ এবং হাতে বিষাক্ত তীর মেরে আমাকে হত্যা করবে। কিন্তু আর এক সমস্যা, মরে গেলে আমার বিরাট মৃতদেহ নিয়ে কী করবে? সেটা তো পচবে, শহরে মড়ক দেখা দেবে, সারা রাজ্যেও মড়ক ছড়িয়ে পড়ে যেতে পারে। আমাকে নিয়ে যখন এই আলোচনা চলছে, তখন সৈন্যবাহিনীর কয়েকজন অফিসার মন্ত্রিসভার দ্বারে উপস্থিত হলেন। তাদের মধ্যে 2 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হলো। তারা আমার বিষয়ে একটা বিবৃতি দেন। বিশেষ করে আমি যে 6 জন অপরাধীর সঙ্গে ভালো ব্যবহার করেছি তা শুনে মহামান্য সম্রাট এবং তার সভাসদ বিশেষভাবে প্রভাবিত হয়ে মত পরিবর্তন করলেন। সম্রাট সঙ্গে সঙ্গে এক জরুরি ঘোষণা করেন যে রাজধানীর 900 গজের মধ্যে যে সমস্ত গ্রাম আছে তাদের আমার আহারের জন্য প্রতিদিন সকালে 6টি গরু, 40টি ভেড়া এবং অন্যান্য আহার্য দ্রব্য সরবরাহ করতে হবে এবং সেই সঙ্গে উপযুক্ত পরিমাণে রুটি, সুরা এবং অন্যান্য পানীয়ও দিতে হবে। এইসবের যথাযোগ্য দাম দেবার জন্যেও সম্রাট তার কোষাগারকে নির্দেশ দিলেন। রাজার নিজস্ব খাস ভূসম্পত্তি থেকে আয় আছে, কিন্তু তা সত্ত্বেও জরুরি সময় প্রজাদের উপর এরকম চাপ মাঝে মাঝে পড়ে, যেমন যুদ্ধের সময়ে। আমার ঘর গৃহস্থলী কাজের জন্য একটি সংস্থা ঠিক হলো, যে জন্য 600 ব্যক্তি নিযুক্ত করা হলো। তাদের থাকবার জন্য আমার সুবিধে মতো আমার বাড়ির দুধারে তাঁবু ফেলা হলো এবং তাদের রক্ষণাবেক্ষণ এবং বেতনের ব্যবস্থাও করা হলো। দেশের ফ্যাশন অনুযায়ী আমার পোশাক তৈরি করার জন্য 300 দর্জি নিয়োগ করা হলো। সম্রাটের সেরা 6 জন পণ্ডিতকে নিয়োগ করা হলো আমাকে দেশের ভাষা শেখাবার জন্য। সম্রাট আরও নির্দেশ দিলেন যে তার এবং মান্যবর ব্যক্তিদের ও সম্রাটের রক্ষীদের অশ্বারোহণ বাহিনী এখন থেকে আমার সঙ্গে কুচকাওয়াজ করবে, যাতে পরস্পরের সঙ্গে পরিচয় সহজ হয় এবং আমিও তাদের রীতিনীতি জানতে পারি। সম্রাটের সমস্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হতে থাকলো এবং আমিও প্রায় 3 সপ্তাহের মধ্যে তাদের ভাষা অনেকটা শিখে ফেললাম। এই সময়ের মধ্যে সম্রাট কয়েকবার আমার কাছে এসে আমাকে সম্মানিত করেছেন এবং তার ভাষা শিক্ষা দানে আমার শিক্ষকদের সঙ্গে তিনি যোগ দিয়ে আমাকে উৎসাহিত করেছেন। আপাতত আমরা উভয় কাজ চালানো ভাষায় কথাবার্তা বলতে আরম্ভ করলাম। প্রথম যে শব্দগুলি আমি আয়ত্ত করেছিলাম তার দ্বারা আমি প্রতিবারই নতজনু হয়ে রাজার কাছে আবেদন করতাম তিনি যেন আমাকে মুক্তি দান করেন। তিনি বললেন, আমার মুক্তিদানের ব্যাপারটা সময় সাপেক্ষ, মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে হবে এবং তার আগে আমাকে অবশ্যই তার প্রতি এবং রাজ্যের প্রতি আমার তরফ থেকে শান্তির প্রতিশ্রুতি দিতে হবে। তিনি আরও বললেন যে আমার প্রতি দয়া প্রদর্শন করতে হবে এবং ইতিমধ্যে আমি যেন ধৈর্য সহকারে তার এবং তার প্রজাদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতে শিখি।
তিনি এহেন ইচ্ছাও প্রকাশ করলেন যে আমাকে যদি সার্চ করার আদেশ দেওয়া হয় তাহলে আমি যেন কিছু মনে না করি, কারণ আমার কাছে যেসব অস্ত্র আছে সেগুলো বিপজ্জনক। বুঝলাম যে প্রজাদের ভয় থেকে মুক্তি দেওয়াই রাজার উদ্দেশ্য। আমি কথা এবং ইশারায় রাজাকে বললাম যে তাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার পোশাক খুলে ফেলতেও প্রস্তুত আছি এবং আমার পকেটগুলো উল্টে তাকে দেখাতে পারি। কিন্তু বললেন যে রাজ্যের আইন অনুসারে আমাকে তার দুজন অফিসার সার্চ করবেন, তবে এজন্য তারা আমার অনুমতি নেবেন এবং আমার সহযোগিতা চাইবেন। আমার উদারতা এবং বিচার বুদ্ধির উপর তাদের বিশ্বাস জন্মেছে এবং তিনি আমাকে সার্চ করবার জন্য নির্ভয়ে অফিসার প্রেরণ করতে পারেন, কারণ তাদের আমি কোনো ক্ষতি করব না। অফিসাররা যদি আমার কোনো জিনিস আটক করে তাহলে আমি যখন এই দেশ ছেড়ে চলে যাব তখন সেগুলো আমাকে ফেরত দেওয়া হবে, অথবা আমি যে দাম ধার্য করব তারা সেই মতো দাম মিটিয়ে দেবেন। দুজন অফিসার এলেন। আমি তাদের আমার হাতের চেটোই তুলে নিলাম। আমি তাদের আমার হাতের তালুতে তুলে নিলাম। তারপর প্রথমে আমি তাদের আমার কোটের পকেটে এবং অন্য পকেটে নামিয়ে দিলাম, কিন্তু আমার যে ঘড়ির বা চোরা পকেট ছিল সেগুলো তাদের দেখতে দিলাম না, কারণ ওই সব পকেটে আমার একান্ত ব্যক্তিগত কিছু সামগ্রী আছে যা কারো কাজে লাগবে না। ঘড়ির কেটে পকেটে আমার রূপোর ঘড়ি ছিল এবং একটি চোরা পকেটে একটা থলেতে কিছু সোনা ছিল। ভদ্রলোকের সঙ্গে কালি, কলম ও কাগজ ছিল। আমাকে সার্চ করে তারা যা দেখেছে তার একটা বিস্তারিত তালিকা লিখে ফেলল। তালিকাটি তারা সম্রাটকে দেখাবে। ওদের তালিকা দেখে আমি সেটি যথাযথ ইংরেজিতে অনুবাদ করে নিলাম। তালিকাটি এরকম: প্রারম্ভে বিশাল মানুষ পাহাড়ের ডান দিকের কোটের বুক পকেটে খুঁটিয়ে সার্চ করে আমরা এমন একটি চৌকো মোটা কাপড় পেলাম যেটা মহামান্য সম্রাটের স্টেট রুমে বিছিয়ে দেওয়া যায়। বাঁ দিকের পকেটে পাওয়া গেল রূপোর একটি মস্ত বড় বাক্স, যার ঢাকনাটিও ওই একই ধাতুর তৈরি, কিন্তু আমরা অনুসন্ধানকারীরা ঢাকনাটি তুলতে পারছিলাম না। আমরা সেটি খুলতে চাই কিন্তু পারছি না। অবশেষে বাক্স খোলা গেল। তখন আমাদের একজন বাক্সের মধ্যে নামতেই একটা নরম গুঁড়ো পদার্থের মধ্যে তার হাঁটু পর্যন্ত ডুবে গেল এবং সেই গুঁড়ো পদার্থ কিছুটা ছিটিয়ে পড়তে আমাদের নাকে মুখে লাগলো। আমরা হাসতে আরম্ভ করলাম। তার ওয়েস্টকোটের ডান দিকের পকেটে কোনো সাদা পাতলা পদার্থের বেশ পুরো একটা বান্ডিলটি তার দিয়ে বাঁধা এবং কালো সংখ্যা দ্বারা চিহ্নিত। বোধহয় কিছু লেখা আছে। প্রতিটি অক্ষর আমাদের হাতের তালুর সমান। বাঁদিকে ইঞ্জিনের মতো কি একটা রয়েছে, যা থেকে লম্বা লম্বা দাঁড়া বেরিয়েছে। আমাদের অনুমান এটা দিয়ে মানুষ পাহাড় তার চুল আশ্রায়। অনুমান এজন্য যে আমরা তাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করিনি, কারণ আমাদের কথা তাকে বোঝাতে বেগ পেতে হচ্ছিল। তার কোমরের নিচে পরিহিত রানফুলো এর ডান বড় পকেটে এক মানুষ সমান লম্বা ফাঁপা লোহার তৈরি একটা স্তম্ভ পেলাম, আর সেই স্তম্ভের সঙ্গে কাঠ এবং লোহার তৈরি কিছু লাগানো ছিল। এটা কি বস্তু আমরা বুঝতে পেলাম না। বাঁ দিকের পকেটে অনুরূপ একটি ইঞ্জিন ছিল। ডান দিকে একটা ছোট পকেটে কতগুলি সাদা এবং লাল ধাতু নির্মিত চাকতি রয়েছে, কয়েকটা সরু বা মোটা কিংবা ছোট ও বড় নানা আকারের। সাদা চাকতিগুলো বোধহয় রূপোর তৈরি, কিন্তু এত ভারী যে সেগুলো আমরা তুলতেই পারছিলাম না। বাঁ দিকের পকেটে বিচিত্র আকারের দুটো কালো থামের মতো বস্তু ছিল, কিন্তু আমরা পকেটের নিচে থাকায় উপরটা দেখতে পাচ্ছিলাম না। তবু আমাদের মনে হয়েছিল সে দুটি বিপজ্জনক কিছু হবে। তখন আমরা তাকে প্রশ্ন করলাম। সে দুটি সে বার করে আমাদের খুলে দেখিয়ে বলল যে একটি দিয়ে সে দাড়ি কামায় আর অপরটি দিয়ে মাংস কাটে। আর সেই রানফুলো লোয়ের উপরে কোমরে দুটো ছোট ছোট পকেট রয়েছে, যার মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি। ডান দিকের পকেট থেকে ঝুলছিল রূপোর একটি চেন। চেনের শেষে কী আছে তা দেখবার জন্য আমরা সেটি বার করতে বললাম। চেনটিকে টান দিয়ে বেশ বড় গোলাকার একটি বস্তু বার করলাম, যার এক পিঠ ধাতু নির্মিত আর অন্য পিঠ কোনো স্বচ্ছ পদার্থ দিয়ে ঢাকা। সেই স্বচ্ছ পদার্থের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোলাকার পদার্থটির ভেতর কিনারা বরাবর একই মাপ বজায় রেখে বেশ বড় দাগ আর ফাঁকে ফাঁকে
ডান দিকের পকেট থেকে ঝুলছিল রূপোর একটা চেন। চেনের শেষে কী আছে তা দেখবার জন্য আমরা সেটি বার করতে বললাম। চেনটিতে টান দিয়ে সে বড় বড় গোলাকার একটি বস্তু বার করলো, যার এক পিঠ ধাতু নির্মিত আর অপর পিঠ কোনো স্বচ্ছ পদার্থ দিয়ে ঢাকা। সেই স্বচ্ছ পদার্থের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোলাকার পদার্থটির ভেতর কিনারা বরাবর একই মাপ বজায় রেখে বেশ বড় দাগ আর ফাঁকে ফাঁকে ছোট দাগ। দাগগুলো আমরা হাত দিয়ে স্পর্শ করতে গেলাম, কিন্তু সেই স্বচ্ছ পদার্থ ভেদ করতে পারলাম না। বস্তুটি যে আমাদের কানের কাছে নিয়ে এলো, ভেতরে ক্রমাগত একটা শব্দ হচ্ছে, যেন ওয়াটার মিল চলছে। আমরা অনুমান করলাম যে এটা কোনো অচেনা প্রাণী অথবা তার পুজো করবার নিজস্ব কোনো দেবতাই হবে বোধ হয়, কারণ আমরা তাকে প্রশ্ন করতে সে বলল ওরই নির্দেশে সে চলে, তার সঙ্গে পরামর্শ না করে সে কিছু করে না এবং তার জীবনের সব কাজের সময় সে ঠিক করে দেয়। মানে কষে ঘড়ির কথা বুঝেছ। বাদিকের ছোট একটা পকেট থেকে সে একটা জালের থলে বার করলো। সেটা আমাদের জেলেদের জালের মতো বড় হবে। থলেটা বেশ খোলা এবং বন্ধ করা যায়। থলের ভেতর থেকে সে কতগুলো বেশ ভারী হলদে ধাতব পদার্থ বার করলো। সেগুলো যদি সোনা হয় তাহলে তো অনেক দাম। মহামান্য সম্রাট, আপনার অনুসারে পাহাড় মানুষের সমস্ত পকেট সার্চ করে দেখলাম তার কোমরে পুরু চামড়ার একটা কোমর বন্ধনী রয়েছে। কোমর বন্ধনীটা বিরাট একটা পশুর চামড়া থেকে তৈরি নিশ্চয়ই। কোমর বন্ধনীর বাদিক দিয়ে ঝুলছে একটা তলোয়ার, যা লম্বায় আমাদের মতো 5টা মানুষের সমান হবে। কোমর বন্ধনীর ডান দিকে রয়েছে একটা ব্যাগ আর যার দুটো ভাগ। প্রতি ভাগে সম্রাটের 3 প্রজার স্থান হতে পারে। একটি ভাগে অনেকগুলো ধাতব বল বা গুলি রয়েছে। একটা বল আমাদের মাথার সমান, বেশ ভারী, তুলতে শক্তির দরকার। ব্যাগের অপর ভাগে গুঁড়ো গুঁড়ো দানার মতো কিছু পদার্থ রয়েছে, কালো রং, তবে দানাগুলো ভারী নয়। আমরা আমাদের হাতে 50টি পর্যন্ত দানা তুলতে পারছিলাম। পাহাড় মানুষের দেহ সার্চ করে আমরা যা পেয়েছি তার তালিকা পেশ করলাম। উনি মহামান্য সম্রাটের আদেশ পালন করেছেন এবং আমাদের প্রতি যথেষ্ট সৌজন্য প্রদর্শন করেছেন। মহামান্য সম্রাটের শাসন আরম্ভ থেকে 89তম চতুর্থ দিবসে আমাদের স্বাক্ষরযুক্ত তালিকা সিল মোহর অঙ্কিত করে পেশ করা হলো। ক্লেফরেন ফ্রেলক, মার্সি ফ্রেলক এই তালিকা সম্রাটকে শোনানো হলো। তিনি আমাকে নির্দেশ দিলেন কতকগুলো সামগ্রী দাখিল করতে। প্রথমে চাইলেন আমার তলোয়ারটি। ইতিমধ্যে তিনি তার বাছা 3000 সৈন্যকে আদেশ দিয়েছেন যে তারা যেন আমাকে ঘিরে ফেলে এবং তাদের ধনুক নিয়ে প্রস্তুত থাকে, আদেশ পেলেই তীর ছুড়বে। কিন্তু আমার দৃষ্টি সেদিকে ছিল না, আমি পুরোপুরি সম্রাটের দিকে চেয়েছিলাম। সম্রাট বললেন তলোয়ারটি বার করতে। সমুদ্রে জল লেগে তলোয়ারটির কোনো কোনো জায়গায় মরচে পড়ে গেলেও প্রায় সবটাই খুব ঝকঝকে ছিল। আমি খাপ থেকে সরাত করে তলোয়ারটা বার করে নাড়াবার সঙ্গে সঙ্গে সৈন্যরা ভয়ে চমকে উঠল। চকচকে তলোয়ারের উপর থেকে সূর্য কিরণ প্রতিফলিত হয়ে তাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম সম্রাটও ভয় পাবেন, কিন্তু তার সাহস আছে। তিনি অবাক হলেও ভয় পাননি। আমাকে বললেন তলোয়ারটি খাপে পুরে মাটিতে আস্তে আস্তে নামিয়ে রাখতে। আমি আমার পায়ে বাঁধা শেকল থেকে 6 ফুট দূরে সেটিকে নামিয়ে রাখলাম। তারপর তিনি চাইলেন লোহার ফাঁপা থামগুলি। লোহার ফাঁপা থামওয়ালা যন্ত্রটি, অর্থাৎ আমার পিস্তলটি। তার ইচ্ছানুসারে আমি পিস্তলটি বার করলাম এবং সেটি কি করে ব্যবহার করতে হয় তা দেখিয়ে দিতে চাইলাম। আমি পিস্তলে আপাতত শুধু বারুদ ভরলাম। সমুদ্রের পানিতে কিছু বারুদ ভিজে গিয়েছিল, তবুও অধিকাংশ শুকনো ছিল। আমি শুকনো বারুদ ভরলাম এবং সম্রাটকে বললাম এবার যা ঘটবে সেজন্য যেন তিনি ভয় না পান। তারপর আমি আকাশের দিকে লক্ষ্য করে পিস্তল ছুড়লাম। আমার তলোয়ার দেখে তাদের যতখানি চমক লেগেছিল তার চেয়ে পিস্তলের আওয়াজ তাদের অনেক বেশি চমকিত করল। কয়েকশো মানুষ তো এমনভাবে মাটিতে পড়ে গেল যেন তারা মরে গেছে। রাজা যদিও প্রকাশ করলেন না, তবুও বোঝা গেল তিনি বেশ ভয় পেয়েছেন। আমি যেভাবে তলোয়ারটি নিয়েছিলাম ঠিক সেইভাবে পিস্তল এবং বারুদ ও বুলেটের ব্যাগ নামিয়ে রেখে রাজাকে সতর্ক করে দিয়ে বললাম ব্যাগটি যেন তিনি আগুন থেকে দূরে রাখেন, কারণ এতে একটি স্ফুলিঙ্গ লাগলেই যে বিস্ফোরণ ঘটবে তাতে সম্রাটের প্রাসাদ উড়ে যাবে। আমার ঘড়িটিও আমি একইভাবে নামিয়ে রাখলাম।
ঘড়িটি সম্বন্ধে রাজাকে যথেষ্ট কৌতূহলী মনে হলো। তিনি তার দুজন দেহরক্ষীকে বললেন ঘড়ির মাথার রিংয়ের মধ্যে একটা ডান্ডা ঢুকিয়ে ঘড়িটা তুলে ধরতে। ইংল্যান্ডে এইভাবে মদের পিপে বয়ে নিয়ে যাওয়া হয়। ঘড়ির অবিরত টিকটিক শব্দ রাজাকে অবাক করে দিল। ঘড়ির মিনিটের কাঁটার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। ওদের দৃষ্টিও খুব প্রখর। মিনিটের কাঁটাটি আপনা আপনি এগিয়ে যাচ্ছে দেখে তিনি অবাক। ঘড়ি সম্বন্ধে তিনি তার পণ্ডিতদের মতামত জিজ্ঞাসা করলেন। তবে তারা নিজেদের মধ্যে কি বলাবলি করতে লাগলো তা আমি ভালো শুনতে পেলাম না, বুঝতেও পারলাম না। তারপর আমি আমার রূপোর এবং সোনার মুদ্রাগুলি, 9টি বড় এবং ছোট ছোট কিছু সোনার টুকরো সমেত থলেটি, ছুরি ও খুর, চিরুনি, রূপোর নস্যাদানি, রুমাল এবং দিনলিপির খাতা রাজার সামনে এনে রেখে দিলাম। তলোয়ার, পিস্তল এবং বারুদ এবং বুলেটের পাউচ সম্রাট তার ভাণ্ডারে তুলে রাখার নির্দেশ দিলেন, কিন্তু বাকি জিনিসগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হলো। আমার আরেকটি গুপ্ত পকেট ছিল, সেটি অনুসন্ধানকারীরা দেখতে পায়নি। সেই পকেটে আমার চশমা ছিল। আমার দৃষ্টির কিছু ত্রুটি আছে, তাই মাঝে মাঝে সেটি পরি। একটি পকেটে দূরবীন এবং আরও কয়েকটা টুকিটাকি। এগুলো রাজার কোনো কাজে লাগবে না, তাই আমি আর এগুলো পকেট থেকে বার করলাম না। তাছাড়া আমার ভয় ছিল যে ওগুলো আমার হাতছাড়া হলে ভেঙে বা হারিয়ে যেতে পারে।